আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা একটু ছোট করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তোদের কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হুম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোদের কি অবস্থা? এই তো। একজন লিখছে ভাইয়া খুব সিক, প্রে ফর মি। অবশ্যই। আহ তোর জন্য দোয়া থাকবে, মেডিসিন ঠিকঠাক মতো নে, ভালো মতো নে। আইসিটি সুপার হিরো। একজন লিখছে শিরায় শিরায় রক্ত, আমরা রুমান ভাইয়ের ভক্ত। ওকে। এআই বস। ওকে। সুপার হিরো। ওকে। ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কি অবস্থা? ভালো আছিস? দিনকাল কেমন যাচ্ছে সব মিলায়? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আর নুসরাত জাহান বলতেছে ভাইয়া আইসিটি অনেক কঠিন। নুসরাত, তোর যেটা সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি। তুই একবার ক্লাস করিস, ক্লাস করে বাসায় আবার বই নিয়ে একটু নাড়াচাড়া করিস না। তুই একটু নাড়াচাড়া করবি বই নিয়ে, বুঝছিস? নাড়াচাড়া করলে তুই মনে কর ভালো করতে পারবি। আবির বলতেছে ভাইয়া কালকে আইসিটি এক্সাম। ওকে। ভালো মতো পরীক্ষা দিস, ঠিক আছে? আর যখন পরীক্ষা দিবি, যেগুলো তুই মানে ভালো পারিস সেগুলো আগে অ্যান্সার করার ট্রাই করবে, ঠিক আছে? একজন লিখছে দ্য লিজেন্ড অফ আইসিটি। ওকে। আহ ভাইয়া রোবট বানানোর বেসিকটা বলেন প্লিজ। আচ্ছা আমি দেখি এটি রোবট বানানো বা রোবোটিক্স কিভাবে শুরু করা যায় সেটা নিয়ে কোনো কিছু আসলে করা যায় কিনা বা কোনো সিরিজ তৈরি করা যায় কিনা। আচ্ছা ওইটা নিয়ে আমি ভাববো নে, ঠিক আছে? আপনি হলেন বস, ডায়ালগ বলেন জস। জোস। ওকে। আইসিটি অনেক ইজি। ইয়েস। আইসিটি বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আহ ক্লাস করতে পারি না, আমার কি ভাইয়া আমি আগের ক্লাস করতে পারি না, এই ক্লাস কি করা উচিত? আজকের ক্লাস বুঝবি, ঠিক আছে? তবে আগের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবি। কোন ক্লাস মিস হয়ে গেলে সেইটা আসলে কোনোভাবে ওই সপ্তাহের মধ্যে কভার করার ট্রাই করবি, বিশেষ করে শুক্রবার শনিবারের মধ্যে করে ফেলবি, না হলে এটা সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছিস? আহ এনকোডার, আচ্ছা এটা বলবো আজকে কি পড়াবো, ঠিক আছে? স্যার আমার কথা দেখা যায়। তোর কথা তো আসলে দেখা যাওয়ার কথা না, তোর আসলে যেটি লিখছিস সেটা আসলে দেখা যাওয়ার কথা, ঠিক আছে? ভাইয়া স্কুল প্রোগ্রামে গিফট দিছেন, আমাদের দিবেন না? আচ্ছা দেখি আমি এনাম ভাইয়ের সাথে কথা বলবো। একজন লিখছে ব্র্যান্ডের আরেক নাম রুমান ভাইয়া। ভালোই তো। রুমান নামে একটা ব্র্যান্ড বানাই দি, তাই না? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? জোস। স্যার আমাদের পরীক্ষা আইসিটি, ভালো মতো পরীক্ষা দিস, ঠিক আছে? আর একটা জিনিস বলি যে দেখ, তুই যখন কোনো জিনিস পড়বি, আমার ক্লাসে হয়তো অনেক কিছু বুঝে ফেলছিস, ভালো কথা। কিন্তু বইটা অবশ্যই পড়বি, ঠিক আছে? একজন হচ্ছে রোমান ভাইয়া ইজ এ ব্র্যান্ড। ওকে। আই সি রে বস, ইউ আর রিয়েলি বেস্ট। ওকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আহ ওকে, ওকে, ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রোমান ভাই আইসিটি প্রো। হ্যাঁ। ওয়াজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আহ আইসিতে এ পাইছি ভাইয়া। এ পাইছিস? ভালো কথা। নেক্সট হলে এ প্লাস পাইতে হবে। ভালো জিনিস রোমান বস। ওকে। ওকে, 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 ওকে। বুঝতে পারছি। দারুণ, দারুণ, দারুণ। জোস, জোস, জোস। জোস। আহ বড় ভাই কি অবস্থা? এই তো বস। ভালো আছি। জোস, জোস। বড় ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কি অবস্থা? ওকে। ওকে। বস, বস হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা একটা কথা শোন। আমি যদি বস হই তোরা সবগুলা জুনিয়র বস। ঠিক আছে? তোরা যখন আবার বড় হবি তোদেরকে আবার অন্য কেউ বস বলবে।
ঠিক আছে? তোরা তখন জুনিয়র বস। ওই যে মনে কর যে অনেক সময় যে এরকম নাম থাকে না? জুনিয়র সামথিং। তো তোরা হইলো সবাই জুনিয়র বস। ঠিক আছে? অ্যান্ড বস লেভেলের জিনিসপাতি কিন্তু মেইনটেইন করতে হবে। পড়াশোনাতেও ওই বস হইতে হবে। যাতে তোর মধ্যেও একটা ব্র্যান্ড ভাব থাকে। বুঝতে পারছিস? একজন লিখছে, "ভাইয়া আপনি আমার আইডল।" জোস। ভাইয়া আইসিটির এবার টপ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে? কোন সমস্যা নাই। টপ করবি ইনশাল্লাহ। একজন লিখছে আইসিটি অনেক হার্ড। ভাইয়া তুই যেটা করিস সেটা হলো যে আমার ক্লাস করবি। ক্লাস করার পরে বইটা একটু পড়বি। যদি কোন জায়গায় তোর কনফিউশন মনে হয় আবার রেকর্ডিং এ এসে দেখবি। দেখবি যে তোর কাছে পানি মনে হবে। ঠিক আছে? একজন লিখছে ওস্তাদ কি অবস্থা? এই তো রে ভালো আছি। তোর কি অবস্থা? একজন লিখছে ভাইয়া আমি একটু অসুস্থ। টেনশন করিস না। ওষুধ নে, নিজের টেক কেয়ার কর, ভালো হয়ে যাবি। ঠিক আছে? আহ গুরুজি আপনাকে সালাম। একজন লিখছে মেইন গ্যাংস্টার অফ আইসিটি। ওকে। টি-শার্ট পাওনা ভাই শিখো থেকে 16780 নাম্বারে কল দিস। কোন জিনিস না পাইলে আরকি। উনারা তোকে ভালো মতো বলে দিবে। ওকে। অনেক কিছু হয়ে গেছে। অনেক কথাবার্তা শুনলাম। এবার আমরা আস্তে ধীরে শুরু করি। আমরা সংখ্যা পদ্ধতির কিন্তু পর্ব 9 এ চলে আসি। এর আগের দিন আমরা সলভিং ক্লাস করাইছিলাম এবং পুরো অধ্যায় শেষে আরেকটা সলভিং ক্লাস তোদের জন্য আমি রাখছি। ঠিক আছে? নরমালি আমি যেটা করি, কোন একটা অধ্যায়ের মাঝে এরকম সলভিং ক্লাসগুলা দেই। যাতে সিকিউ, এমসিকিউ গুলা একটু ভালো মতে রিভিশনের মধ্যে দিয়ে চলে যায়। ঠিক আছে? সো এইটা ছিল আমাদের পর্ব 9। এই হলো আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। মানুষজন আমাকে রুমান ভাইয়া বলে ডাকতো। কিন্তু তোরা মিলায়া সবাই মিলায় এই যে রুমানের জায়গায় এখন আইসিটি বস বানায় ফেলছিস। সব জায়গায় এখন এটাই বলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম। ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি পুরো ক্লাসে ফার্স্ট হইছি। জোস! জোস! আইসিটির রেজাল্ট দিয়েছে, ফার্স্ট হয়েছি। একজন লিখছে যে সে হলো আইসিটিতে ফার্স্ট হইছে। আচ্ছা, কে? উদয়। আচ্ছা আমি একটু দেখি কে ফার্স্ট হইছে, ওর নামটা একটু পড়ি। দেখি। আচ্ছা ভাইয়া আজকে আমাদের মান্থলি এক্সাম আইসিটি রেজাল্টে আমি পুরো ক্লাসে ফার্স্ট হয়েছি, 20 এ 19 পেয়েছি। উদয় ভুইয়া, তোকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তুই 20 এ 19 পাইছিস। এই জিনিসটা তুই শিখবো জিতবোতে পোস্ট দিবি যে ইয়েস, আইসিটি তে আমি টপ করছি। বুঝতে পারছিস উদয় ভুইয়া? তুই আইসিটি তে টপ করছিস, তার জন্য তোকে কংগ্রেচুলেশন। এবং সবাই টপ করতে হবে। কোনো সমস্যা নাই। আচ্ছা, একজন এ পাইছে। যারা এই আইসিটি তে কোপ করবি জানাইতে হবে। ঠিক আছে? যে কোপ রেজাল্ট করছি আমরা। ওকে, ওকে। এখন আমরা যদি সামনের দিকে যাই, এই যে তোদের যে জিনিসগুলো আছে, বিশেষ জিনিস। তো এইখানে আমি গত ক্লাসে কয়েকজনের হোমওয়ার্কের নাম একটু নিতে মানে নাম আসে নাই। সেই কারণে এখানে কয়েকজনের নাম গত ক্লাসেরও রাখছি এবং লাস্ট ক্লাসে যেটা দিছিলাম তার হোমওয়ার্ক গুলাও আছে। সো জোস বিষয়টা হইছে। ঠিক আছে? তো দেখো কার নাম এখানে চলে আসে। আই গেস এখানেও আসে। অনেক হোমওয়ার্ক চলে আসে। ঠিক আছে? ভাইয়া আপনার হাসিটা ছোট পর্দার অভিনয় তো জোবানের মতো লাগে। ইয়েস। ওকে। ওকে। একজন হচ্ছে ভাইয়া 20 এ 18 পাইছি। জোস। ঠিক আছে? ওকে। অনেক হোমওয়ার্ক। অনেক হোমওয়ার্ক। দারুণ। জোস। সেই স্টার আর স্টারে ভরপুর। খালি স্টার আর স্টার। ঠিক আছে? একজন লিখছে সৈকত দাস ভাইয়া আমি খুব চিন্তায় আছি। কলেজে ভালো ফ্রেন্ড পাই না। একটা কথা বলি তোকে, এইটা নিয়েও আজকে আমি অনেকগুলো কথা বলবো। তোদের ব্যাচে আমি আসলে একটা
মনে করো যে কোশ্চেন করছিলাম তোমরা কি কি সমস্যা ফেস করছো, আজকের ক্লাসে ওই জিনিসগুলো আমি অ্যাড্রেস করে দিব। সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি নাই বা রিপ্লাই দিব সামনে, বাট আজকে আমি সব জিনিস তোদেরকে বলে দিব। ঠিক আছে, যে কি কি সমস্যার এটা সলিউশন গুলা কি হইতে পারে এটা আমি বলে দেব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো অনেক অনেক হোমওয়ার্ক হয়ে গেছে, জোস একটা বিষয়। তো আজকে আমরা এনকোডার এবং ডিকোডার এই জিনিসটা পড়বো, এনকোডার আর ডিকোডার। ঠিক আছে, ওকে। এরপরে বেসিক আলোচনা দিয়ে আমরা আজকে শুরু করব। তো যেহেতু শুরু করব, তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে করা শুরু করো, আমরা এখনই সামনে শুরু করে দেব। আমার নাম পাইনি ভাইয়া, তুই পাবি, ভিতরে কোন এক জায়গায় আছে। আমি এখন একটু কমেন্ট সেকশনটা অফ করব। ঠিক আছে, অনেক অনেক কমেন্ট আসছে। নুরা, তোর নাম আসে নাই? তোর নাম কি আসে নাই? এই যে তোর নাম দিয়ে দিচ্ছি, যা। এই যে দেখো, এই দেখো নুরা। ঠিক আছে, তোর নাম আসে নাই, তুই তো নিয়মিতই করিস। এই যে দিয়ে দিচ্ছি, যা, খুশি থাক। ঠিক আছে, ওকে। ফার্স্টে আমাদের এনকোডার আসছে। এখন তোদেরকে একটা কথা বলি, এনকোডার ডিকোডার জিনিসটা অনেকেই বুঝে না। ঠিক আছে, এনকোডার ডিকোডার জিনিস অনেকেই বুঝে না, বলে যে ভাই এনকোডার কোন জায়গায় লাগে, ডিকোডার কোথায় লাগে, এটা আমি কেমনে বুঝবো। ঠিক আছে, এটা বুঝে না। ইভেন অনেক টিচারের ক্ষেত্রেও তারা আসলে এনকোডার ডিকোডার ভালো মতো বুঝাইতে পারে না। তারপরে এনকোডার ডিকোডারের যখন মনে কর ক্যালকুলেশন গুলো আমরা দেখবো, সেটা অনেক ক্ষেত্রে বুঝে না। কোনো টেনশন নাই, আমি আছি। ঠিক আছে, এখন দেখ, ফার্স্টে আসে এনকোডারের জিনিসটা আসলে কি, গল্পটা আগে বোঝ। জিনিসটা হলো যে আমরা যখন কম্পিউটারে কোনো একটা সার্কিট নিয়ে খেলাধুলা করি আর কি, তো ফার্স্টে আমাদের মানুষের ব্যবহৃত ভাষা বা আমরা যেই ধরনের ভাষায় কথাবার্তা বলি, ঠিক আছে, যেমন ধর যে আমরা অনেক সময় লিখি না যে আমি খাবার খাই। ঠিক আছে, ধর যে আমি এই ধরনের কথা লিখি, আমি খাবার খাই। ঠিক আছে, এই ধরনের কথা, যে কোনো একটা মেসেজ টাইপ করলাম আর কি, আমি খাবার খাই। ঠিক আছে, আমি খাবার খাই। এখন আমাকে তুই একটা জিনিস বলতো ভাইয়া, এই যে আমি খাবার খাই, এই জিনিসটা কম্পিউটার নিজে বুঝবে? তুমি খাবার খাও না খাও, ও তো আসলে এই ধরনের ল্যাঙ্গুয়েজই বোঝে না। সেটা ইংরেজিতে লিখো বা যেই ধরনের জিনিসই লিখো। ঠিক আছে, তো ও তো এটা বুঝে না। তো এখন এই ক্ষেত্রে আমি আসলে কি করব? ওকে বুঝাইতে হবে না? তো এই বুঝানোর কাজটাই করে হলো মেইনলি এনকোডার। ঠিক আছে, করে মেইনলি কে? এনকোডার। এনকোডার তখন এই যে আমি খাবার খাই, এইটা কি ও এরকম এরকম মনে করো যে বাইনারিতে রূপান্তর করে দেয়। এই যে বাইনারিতে রূপান্তর করে দিচ্ছে, তখন কম্পিউটার ওর নিজের ক্যালকুলেশন করে, এই যে ক্যালকুলেশন করে তখন বুঝতে পারে। ওকে, ঠিক আছে, তার মানে তুমি এইটা বলতে চাইছিলা। তো মাঝখানে এইটা একটা, তাহলে আমরা বুঝতে পারতেছি এটারে বলতে পারি আমরা সার্কিট, একটা ডিজিটাল সার্কিট। এই ডিজিটাল সার্কিটটা আমরা ব্যবহার করি, এই কারণে এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে ডিজিটাল বর্তনীর সাহায্যে বা ডিজিটাল সার্কিট বল না কেন, সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে, মানুষ যেই ধরনের ভাষায় কমিউনিকেট করে সাধারণত, তাকে কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিন ভাষায়, তো এইটাকে বাইনারি ভাষা বলতে পারো, মেশিন ভাষা বলতে পারো, বা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করায় যেই অংশটা বা যেই সার্কিটটা, সেটাকে বলা হয় এনকোডার। শেষ, এনকোডারের ডেফিনিশন বিষয়টা বসে গেলে এখন একটা বিষয় আসলে ভাই এটা কোথায় কাজে লাগে, এটা একটু বোঝা দরকার। আমরা বিভিন্ন ধরনের ইনপুট সিস্টেম ব্যবহার করি না? ধর ইনপুট সিস্টেম আমরা কিবোর্ড ব্যবহার করি। ঠিক আছে, কিবোর্ড ব্যবহার করি, এখন কিবোর্ডে একটু টাইপ করি এ বি সি ডি ই এফ জি এইচ।
এখন তুই মনে কর কিবোর্ডে এবিসিডি যা মন চায় লেখোস, এটা তো তোর সাথে মানে তুই বুঝতে পারতেছস। কারণ কি? মানুষের ব্যবহৃত ভাষা এটা। এখন কম্পিউটার তো এই জিনিস বুঝে না। কম্পিউটার কি এবিসিডি বুঝে? তখন তাকে কোডে রূপান্তর করতে হয়। কিসে রূপান্তর করতে হয়? কোডে রূপান্তর করতে হয়। এই কোডে রূপান্তরটা কিন্তু আমরা শিখছিলাম। বিসিডি, তারপরে কি? ইউনিকোড, ASCII কোড। এই যে রূপান্তর করে তখন আমরা এরকম বাইনারি একটা জিনিসে যখন রূপান্তর করি বা কোন একটা কোডে রূপান্তর করে নিয়ে যাই, তখন সেটা এনকোডার কাজ করে। তখন যখন কোডে রূপান্তর হয়ে যায়, কম্পিউটার বুঝে ফেলে যে আমি মানে হইল এই সংখ্যাগুলা। তখন সে এই সংখ্যাগুলা নিয়ে ক্যালকুলেশন করে। বুঝতে পারছি? এই হলো খেলা। বুঝতে পারছি? এই হলো এনকোডারের খেলা। ওকে। তো এনকোডারের খেলা হইলো। সামনে যদি যাই, ১ম এই বলতেছে, আচ্ছা ভালো কথা। এনকোডারের বৈশিষ্ট্য বলেন তো? ১ম বৈশিষ্ট্য। ধুরু, অন্য কালি দিয়ে লিখি। ১ম বৈশিষ্ট্য হইলো ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়। ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় সেটা আই গেস বুঝতে পারছো। ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়। ওকে। এটা হলো ফার্স্ট বৈশিষ্ট্য। আমরা বুঝে ফেললাম। ইনপুট ডিভাইসে ব্যবহৃত হয়। এনকোডারের সেকেন্ড বৈশিষ্ট্য কি? ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n। আউটপুট হবে কত? n। আউটপুট হবে কত? n। এখন তোমাকে বলতেছি যে এখন ধরো যে ইনপুট ধরো 16। ইনপুট কত? 16। এই 16 কে কত লিখা যায়? 2 টু দি পাওয়ার 4। 4 লিখা যায়। তাহলে তুমি গেস করো আউটপুট কয়টা হবে? আউটপুট হবে এই যে তোমার এখানে 4 আছে, 4 বানাইছি 2 এর পাওয়ার আকারে, এইটা চলে আসবে এখানে। তার মানে এটা হবে কত? 4। আউটপুট হবে কত ভাই? 4। এই হলো খেলা। এবং এই জিনিসটাকে আমরা খুব সুন্দর মতো একটা জিনিসে লিখতে পারি, সেটা হলো যে এটাকে তখন আমরা লিখি 16:4 এনকোডার। ঠিক আছে? এভাবে লিখি। তার মানে ফার্স্টে ইনপুটের সংখ্যাটা দিতে হয়। পরে কি হয় ভাইয়া? পরে তোমার মনে করো যে আউটপুটেরটা লিখতে হবে। তার মানে এটাকে আমরা বলতে পারি ইনপুট। ফার্স্টেরটা ইনপুট সংখ্যা বোঝায়। ঠিক আছে? ইনপুট সংখ্যা, পরেরটা আউটপুট সংখ্যা। বোর্ডের মধ্যে মনে হয় ভূত ঢুকছে। ঠিক আছে? তাই মাঝে মাঝে আসে না। আউটপুট সংখ্যা। তো ইনপুট আউটপুট সংখ্যা দিয়ে আসলে বুঝে ফেলবা যে এটা আসলে এনকোডার না ডিকোডার। বুঝতে পারছো? 16:4 বা 16/4 যেটাই বলো না কেন। তো এইটা হলো এনকোডার। এই হলো পরিচয়। তো আমরা আরেকটু জিনিস শিখে ফেললাম। এনকোডারের বৈশিষ্ট্য। অসাধারণ, তাই না? অসাধারণ। দারুণ। আমরা এইটুকু শিখে ফেললাম এনকোডারের। সামনে যদি যাই, এরপরে কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। আসো আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে নাড়াচাড়া করি। কি বলছে? বিভিন্ন ইনপুট ডিভাইস, যেটা অলরেডি বলছে, বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, বিভিন্ন টেলিফোন সেট ইত্যাদিতে সাধারণত ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় সেটাও কিন্তু অলরেডি তোমাদেরকে জানাইছে। বুঝতে পারছো? কারণ মানুষের ব্যবহৃত ভাষা বা মানুষ যে ধরনের ভাষায় বা যেটা সে বুঝতে পারে মানুষ সাধারণত, সেই জিনিসটাকে কম্পিউটারে ইনপুট দিতে গেলে অবশ্যই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে নিতে হবে। দ্যাটস ওয়াই ইনপুট ডিভাইস গুলাতে ব্যবহৃত হয়। সেকেন্ড কি বলছে? এনকোডার আলফা নিউমেরিক কোডকে, আলফা নিউমেরিক বলতে ওই যে আমাদের ভাষায় ব্যবহৃত, যেমন 1 2 3, তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন, বুঝতে পারছো? তারপরে মনে করো যে বর্ণ, এগুলাকে আলফা নিউমেরিক কোড বলে। বর্ণ প্লাস সংখ্যা আরকি। বর্ণ প্লাস সংখ্যা প্লাস সাংকেতিক চিহ্ন যেগুলা, সেই কোডকে
ASCII EBCD IC কোডে রূপান্তর করে, যেটাও কিন্তু আমি অলরেডি কি হইছে আলোচনা করে দিছি। ASCII ও EBCD IC কোডে রূপান্তর করে। তারপরে বলছে এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে রূপান্তর করে। অ্যানালগ অডিও ভিডিও মানে আসলে কি? এই যে আমি যে তোমাদের সামনে কথা বলতেছি, তুমি যখন আমার সামনে ধরো দাঁড়ায় ছিলা, তুমি যদি আমার কথাগুলা শুনতা, একদম সামনাসামনি শুনতেছো, এই ভাইয়াকে সামনাসামনি দেখছি। এইটাকে বলতেছি অ্যানালগ। কিন্তু তুমি এখনো আমার শব্দগুলো শুনতে পাচ্ছ, বাট ডিভাইসের মাধ্যমে। এবং ডিভাইসগুলা কি ডিজিটাল ডিভাইস। সো জিনিসটা হইছে আমার আওয়াজটাকে মাইক্রোফোনের মাধ্যমে নিছে। নিয়ে ইন্টারনেটের মাধ্যমে তোমার কাছে গেছে। সো এটা একটা ডিজিটাল ফরম্যাটে পাঠানো লাগছে। সো এই অ্যানালগ অডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কনভার্ট করার জন্যও এনকোডার লাগে। কারণ এখানেও একটা ইনপুট ডিভাইসের মতো কাজ করতেছে। ওকে। তারপরে কি আছে? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় এবং বিভিন্ন কোডে রূপান্তর করে। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় ও বিভিন্ন কোডে রূপান্তর করে কে? এই যে এটা। বাইনারি মানে বুঝি মেশিন কোডে রূপান্তর করে, মেশিন ভাষায় রূপান্তর করে আর বিভিন্ন কোডে। অলরেডি আলোচনা করছে। রোবোটিক্সের রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়। এখন এটা হয়তোবা বুঝতে পারতেছো না, বাট কখনো যদি রোবোটিক্স নিয়ে পড়ো তখন এই জিনিসটার সাথে একটু বুঝবা। মানে রোবোটিক্সের রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে মানে তুমি পজিশন নির্ধারণের জন্য এনকোডার লাগে। কারণ পরিবেশের সাথে খাপ খাইতে হয়। বুঝতে পারছো? সেন্সর গুলাতে তখন এটাই ইউজ করতে হয়, যাতে কম্পিউটারকে বুঝাইতে পারে। তারপর আছে মাইক্রো প্রসেসরের ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়। তার মানে মাইক্রো প্রসেসরেও এটার ব্যবহার দেখা যায়। বুঝতে পারছি? এটা হলো এনকোডারের একটা বিশেষ বৈশিষ্ট্য। ওকে, এখন আসি আমরা মেন জিনিসগুলাতে, ক্যালকুলেশনে। তো এখানে দেখো ক্যালকুলেশনে কি বলছে? কতর কথা বলছে? 4:2 অথবা 4:2 লাইন এনকোডারের সত্যক সারণী। ঠিক আছে? তার মানে এটা আসলে এনকোডার কেমনে বুঝলাম? দেখো ইনপুট হলো 4, এইটা হলো 2। তাহলে জিনিসটাকে আমরা লিখতে পারতাম 2 স্কয়ার, সেই 2 আবার মনে করে যে এখানে আউটপুটে বসছে। তার মানে এটা একটা এনকোডার। বুঝতে পারছি। 4:2। ভালো কথা। যদি সার্কিট ডায়াগ্রাম এরকম নরমালি দেখাই, তাহলে জিনিসটা এরকম দেখায় যে 4টা ইনপুট এবং 2টা আউটপুট। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা বলতে পারি এটা হলো আমাদের ইনপুট গুলা, আর এখানে হলো তোমার 2টা আউটপুট বের হইতেছে। আউটপুট 2টা আউটপুট বের হইতেছে। তো খুব সুন্দর, খুবই সহজ, খুবই সাবলীল। এখানে আমরা 4টা নাম দিছি, D0, D1, D2, D3। এখন এটা হলো 4টা ইনপুট দিছি। তুমি চাইলে তোমার মন মতো যে কোনো জিনিস দিতে পারো। A B C D E এগুলো দিতে পারো। আবার এখানে আউটপুট হিসেবে Y1 Y2 দিছি। তোমার মন চাইলে তুমি এখানে তোমার মন মতো যে কোনো জিনিস ইউজ করতে পারো। কোনো বাঁধা ধরার নিয়ম নাই। তো এই কথা গত বছর এক ব্যাচে বলছিলাম যে তুমি তোমার মন মতো আরকি চলক এখানে ইউজ করতে পারো বা নাম ইনপুটের নামগুলা তুমি তোমার মতো দিতে পারো। তো মেক্সিমাম স্টুডেন্টই খুব ভালো মতো বুঝে গেছে। একজন পাকনা স্টুডেন্ট, পাকনা মানে বুঝো যে একটু বুঝার থেকে একটু বেশি বুঝে। এখন ভাইয়া বলে দিছে যে আমি আমার মন মতো সবকিছু ইউজ করতে পারবো। এখন পরীক্ষার হলে কি করছে জানো? পরীক্ষার হলে ওরে এইরকমই ডায়াগ্রাম দিয়ে দিছে। মানে পরীক্ষার হলেই ডায়াগ্রাম দিয়ে দিছে এখানে। চলকের নাম দিয়ে দিয়েছে সব ফিক্সড। বলে না, পরীক্ষার প্রশ্নে দিছে তো কি হইছে? আমি নাম চেঞ্জ করে দেব। এখন বলো এটা কি করা যাবে? যদি তোমার আগে থেকেই ফিক্সড নাম দিয়ে দেওয়া হয়, তাহলে সেই নাম কি চেঞ্জ করা যাবে? সেই নাম চেঞ্জ করা যাবে না। আর যদি না বলে দেওয়া থাকে তখন তুমি তোমার মতো নাম ইউজ করতে পারবা। কিন্তু ওই ছেলের মতো ভুল কইরো না। ভুল করলে সর্বনাশ। ঠিক আছে? এই হলো অবস্থা। এতটুক পর্যন্ত কারা, কারা বুঝছো সেটা একটু আমাকে জানাবা। আমি একটু শুনতে চাই। এতটুক পর্যন্ত কারা, কারা বুঝছো? অল ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। হুম।
হুম। আচ্ছা, আবার বলতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, একজন বলছে যে, "ভাইয়া এটা আরেকবার বুঝান।" আচ্ছা, বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম বলতেছে, "ভাইয়া বুঝি নাই।" সরি, ম্যাক্সিমাম বলতেছে, "বুঝছি।" আচ্ছা, তারপরে আমি একটু আরেকবার রিক্যাপ করে দিই। মানে যেটা বলতে চাইছি সেটা আর তেমন কিছুই না। এই যে দেখো, এখানে D0 নাম দিছি না? এখানে কত দিছি? D0 নাম দিছি। এটা তো জাস্ট উদাহরণের জন্য দিছি। তুমি চাইলে এখানে A, B, C, D এরকমও ইনপুটের নাম দিতে পারো আরকি। জাস্ট বুঝার সুবিধার্থে আমি D0 দিয়ে D3 পর্যন্ত দিছি এবং মেক্সিমাম জায়গাতেই দেখবা যে এইরকম ফর্মুলাই ইউজ করে। D0, D1, D2, D3 তোমার ইচ্ছা। ঠিক আছে? এইখানে তুমি যেমন Y1, Y2 দিছে, তুমি চাইলে এখানে X, Y এটা দিয়ে দেখাইতে পারতা। ওইটা ম্যাটার করে না। এইটা বুঝাইছি। বুঝতে পারছো? এখন একটা জিনিস দেখো, এই জায়গাটাতে একটু সবাই খেয়াল করবা। এই জায়গাটাতে একটু সবাই খেয়াল করবা। এখন আমাদের মনে করো যে এনকোডারের পরিচয় হয়ে গেছে। এখন এই যে সত্যক সারণী বা যেটাকে আমরা ট্রুথ টেবিল বলি। সত্যক সারণীর আরেকটা নাম কি, আমরা ইংরেজিতে নাম কি? ট্রুথ টেবিল। ঠিক আছে? এখন এই ট্রুথ টেবিল বানাইতে গেলে বিশ্বাস করবা না ভাইয়া, এই ট্রুথ টেবিল বানাইতে গেলে একেকজনের মনে করো যে এই ট্রুথ টেবিলটাই এমনও অনেক স্টুডেন্ট আছে ১০-১৫ মিনিট লেগে যায়। আবার যখন মনে করো যে ৮ টা ইনপুট দেয় তখন তো মনে হয় আরো বড় হয় না? ১০ মিনিট লাগায় ফেলে। মিলায় আস্তে করে মিলায়। ঠিক আছে? এখন আমি তোমারে বলি, এ ১০ মিনিটের মতোই করার জিনিস। ঠিক আছে? চাইলে ১০ মিনিটের মতোই করার জিনিস ট্রুথ টেবিলটা। কারণ ট্রুথ টেবিল বানাইতে তো ওরকম টাইম লাগে। আচ্ছা, ১০ মিনিটের জিনিস আমি আসলে ৩০ সেকেন্ডে করে দেখাবো। পরীক্ষার হলে তোমার ১০ মিনিট লাগবে না। তো এরকম মনে করো যে ইনপুট আউটপুট হয়ে গেছে। আমরা বুঝতে পারতেছি ৪ টা ইনপুট ২ টা আউটপুট। এইবার চলো দেখি আমরা ৩০ সেকেন্ডের মধ্যে এই জিনিসটা করতে পারি কিনা। দেখো, শুরু করো সবাই সুন্দর মতো। একদম মনে করো যে কি বলে, ইনপুটের একদম শেষের অংশে যাবা। এখানে একটা 1 বসাবা। তার কোনাকুনি একটা 1 বসাবা। তার কোনাকুনি একটা 1 বসাবা, তার কোনাকুনি একটা 1 বসাবা। কোনাকুনি। যখন কোনাকুনি শেষ হয়ে যাবে, বাকি সবগুলা ঘর ইনপুটের 0 দিয়ে ফিল আপ করে দেবা। ইনপুটের কাজ শেষ। তাহলে ইনপুটে কি করলাম? একদম মনে করো শেষের ঘরে যাব, মানে একদম লেফট ঘরে যাব। লেফট ঘরে যায়া প্রথম ইনপুট এখানে 1 বসাবো, দেন কোনাকুনি 1 বসায় যাব। শেষ ফার্স্টে, তারপর সবগুলা আন্ডা, মিষ্টি, গোল্লা, লাড্ডু যা মন চায় দিয়ে আসলে ফিল আপ করে দেবো। ইনপুটের কাজ শেষ। এরপরে আসবো হলো আউটপুটে। আউটপুটে এসে কি করব? আউটপুটের একদম শেষের যে ঘরটা, শেষের ঘরটা, তার মানে Y2, সেই ঘরে এভাবে শুরু করব। 0 1 0 1 শেষ। এটা কিন্তু আমরা অলরেডি ট্রুথ টেবিলে করানো শিখেছিলাম না? ইনপুট নেওয়ার সময় 0 1 0 1 এরকম দিব। পরেরটা কি করতে হয়? 0 0 1 1 0 0 1 1। ট্রুথ টেবিল শেষ। ১০ মিনিটের জিনিস হয়ে গেছে। জাস্ট টিক মারবা, জিনিসটা হয়ে গেছে। এটা নাকি ১০ মিনিট লাগে। এই বুঝতে পারছো সবাই? এটা একটু আমারে জানাও তো। এটা কি ১০ মিনিট লাগার জিনিস? ক্লিয়ার? এটা কি ১০ মিনিট লাগার জিনিস? না। শেষ। ১০ সেকেন্ডও লাগে না একজনের বলছে। আরে কোন ব্যাপার না। বুঝতে পারছি। আমি আবার বলতেছি। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। তারপরে আমি আরেকবার বলে মোটামুটি সবাই বুঝে গেছো। তারপরেও আরেকবার একটু রিক্যাপ করে সামনে আগাবো। কোন সমস্যা নাই। সুবর্ণ মায়া কিভাবে কয়টা ঘর টানবো একটু বুঝাই দিয়েন। কোন সমস্যা নাই। সুবর্ণ মায়া দেখো। আমার এখানে ৪ টা ইনপুট, সেটা তো আমি এখান থেকে বুঝছি। ঠিক আছে? এই যে ৪ টা ইনপুট, তো ৪ টা ইনপুটের ঘর নিছি। আউটপুট কয়টা নিছি ওইটাও বলে দিছি। ২ টা। তার মানে ২ টা কলাম হইছে। এরপরে দেখো, যেহেতু ইনপুট সংখ্যা ৪ টা, সো এখানেও ৪ টা ঘর হবে।
এখানেও কয়টা ঘর হবে? 4টা ঘর হবে। বুঝতে পারছি? 4টা রো হবে বলতে গেলে। মনে থাকবে? যতগুলা ইনপুট ততগুলা রো। ঠিক আছে? এই যে দেখো 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো। তার মানে 4টা রো থাকবে। শেষ। এই তো হয়ে গেছে। ওকে। তো যে কাজটা করতে হবে, ইনপুটে যাব, ইনপুটের একদম বামের এখানে আসবো, 1 বসাবো, দেন কোনাকুনি সব 1 বসাই দিব। ইনপুটের ঘরে। এটা আবার কেউ যে আউটপুটের 1 বসাই দিও না। ইনপুটের ঘরে দেখবা যে কোনাকুনি মিলে যাবে। তারপরে ইনপুটের বাকি সবগুলা 0 দিয়ে ফিল আপ করে দেব। শেষ, কাজ শেষ। আউটপুটে যাবা, শেষের সংখ্যায় 0 1 0 1 শেষ। পরেরটা 0 0 1 1। এরপরে যদি আরেকটা আউটপুট থাকতো তখন কি করতে হইতো? এখানে 2টা ঘর পর রিপিট করতেছি, এটাকে টগল করা বোঝে। টগল করা বলে। এর আগে যদি আরেকটা আউটপুট থাকে তখন 4টা করে 0 হইতো, 4টা করে 1 হইতো। এটাও দেখাবো আমরা। ওকে, শেষ। এখন এই যে আমাদের এটা দিছে। এখন বলছে এর লজিক সমীকরণটা বের করে। লজিক সমীকরণটা বের করে। লজিক সমীকরণে আমাদের সবসময় কি দিতে হয়? আমরা ওই যে চলক দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? চলক দিয়ে কি করতে হবে? রিপ্রেজেন্ট করতে হবে। তো আমার কাছে এখানে কি কি আছে? y1 আছে আউটপুট, y2 আছে আউটপুট। ভালো কথা। y1 y2 দারুণ জিনিস। y1 y2 আচ্ছা, এখন আসো ফার্স্টে আসি y1 এর ক্ষেত্রে। দেখো কেমনে লিখবা? ফার্স্টে আউটপুট, তারপরে ইকুয়াল সাইন দিবা। y1 এর ঘরে আসি। দেখো এই দুই জায়গায় 1 আছে। এই দুই জায়গায় কি আছে ভাইয়া? 1 আছে। y1 y2 সরি y1 এ দুই জায়গায় 1 আছে। এই 1টা কেন আসছে? এই দুই জায়গায় 1 আছে দেখা, তাই না? y1 এ 1 আসছে কেন? এই দুই জায়গায় 1 আছে দেখা। তার মানে কোথায় কোথায় আছে? d2 আর d3 তে। d2 আর d3 মানে হলো d2 এর সাথে d3 এর অর অপারেশন বা যোগ, যেটা বলো না কেন, বুলিয়ান যোগ। d2 আর d3 দারুন। এবার আসি y2 এর ক্ষেত্রে। y2 এর ক্ষেত্রে এইখানে 1 আছে, এখানে 1 আছে। এটা কেন কেন 1 আসছে? এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাই। তার মানে আমরা d1 আর d3 শেষ। এই হলো আমার সমীকরণ। সমীকরণ হয়ে গেছে। লজিক সমীকরণ বানানো হয়ে গেছে। যেই ঘরের জন্য আসছে সেই ঘরের জাস্ট বসাই দিছে। শেষ। ওকে। এটা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা যেটা করব, এরপরে যেটা করব সেটা হলো আমাদের লজিক সমীকরণ হয়ে গেছে, এবার সার্কিটে করে দেখাবো। ঠিক আছে? এইটুক তো হয়েই গেল। আমরা লজিক সমীকরণ বানায় ফেলছি। এখন আমরা সার্কিটে যাব। কি বলছে? সার্কিট বানাইতে বলছে। দারুণ। সার্কিট বানাইতে বলছে। সার্কিট বানানো খুবই সহজ এই ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? y1 আর y2। তো ফার্স্টে আমাদের, আচ্ছা খুব সুন্দর করেই করি। এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, আর এখানে আরেকটা দিই। এরকম লাইন টানলাম। এগুলা কি দিলাম ভাইয়া? এগুলাকে নাম দিলাম ইনপুট। d1 d2 d3। এগুলি কিসের ইনপুট ভাইয়া? লাইন লাইন। ওই যে আমাদের কম্পিউটারে লাইন বসায় না, ওই লাইনগুলো আর কি। তারের লাইন, তার আর কি। d0 মনে করো 4টা লাইন। এবার আসি, কি বলছে দেখো, y1 এর ক্ষেত্রে কি হয় ভাইয়া? y1 এর ক্ষেত্রে কি হয়? d2 আর d3। তাহলে d2 কোথায় আছে ভাই? এখানে আছে। তো d2 থেকে একটা লাইন নিব, এইখানে আইসা এটাকে একটু এরকম দিব। দেখছো একটু উঠায় দিছি, হালকা উঠায় দিব। তার মানে এটা উপর দিয়ে গেছে আর কি। নিলাম d3 থেকে একটা লাইন নিলাম, এদের মধ্যে কি অর অপারেশন, সো অর অপারেশন বসাইলাম। তার মানে এখান থেকে আমরা y1 পাবো। দারুণ জিনিস। তার মানে এখান থেকে আমি কি পাবো ভাইয়া? y1 পাবো। y2 এর জন্য d1 আর d3। তার মানে d1 থেকে একটা তার নিব, একটু উঁচা নিব, আবার একটু উঁচা করব। এটার মানে হলো, এটা যারা একটু মনে করো
যারা একটু ভালো স্টুডেন্ট তারা এই কাজটা খুব সুন্দর মতো করে। কেন করে? একটু উঠাই নিলে যেটা হয় যে আমরা লাইনের উপর দিয়ে যাচ্ছে। নাহলে তো লাইন পাস কইরা যাইত। এটা তো করতেছে না, তাই না? তাহলে D1 থেকে নিছি আর কোথা থেকে নিছি? D3 থেকে নিছি। নিয়ে জাস্ট এটা কইরা দিছি ওয়ার অপারেশন এই যে আমাদের লজিক সার্কিটটাও কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো একটু আমারে জানাও। আমাকে জানাও। কঠিন লাগছে? একদম ক্লিয়ার। ভাইয়া ইনপুট ৫ হইলে অত লাগবে না ভাইয়া। অনেক বড় হয়ে যায়। বুঝতে পারছো? এত লাগবে না। জোস, জোস, জোস। ওকে। তার মানে আমরা এটাও হয়ে গেছে। দারুণ। এখন একটা জিনিস দেখো। তার মানে আমি খুব সুন্দর মতো করে এই জিনিসটাকে করে ফেলছি। তার মানে আমরা ফার্স্টে একটা লজিক সমীকরণ জেনারেট করব। দেন আমি ইনপুট গুলাকে এরকম লিখব। দেন আমাদের অর অপারেশনের যে নিয়মটা সেই অপারেশনটা করে ফেলবো। এখন তোমাদের মধ্যে কয়েকজন দেখতেছি যে ভাইয়া অর গেট কি? আল্লাহ, অর গেট কি? তাদের বলবো ভাইয়া অলরেডি এটা পিছনে পড়ায় আসছি। তোমরা একটু লজিক গেটের ওই ক্লাসটা রেকর্ডিং দেখে আসো। নাহলে তোমাকে যদি আমি যাই বলি তুমি পারবা না। ঠিক আছে? এইটা হইলো ধরো ক্লাস 10 এর পড়া, তুমি এখনো ক্লাস 5 এর ওই পড়াই পড়ো নাই। সো একটু বুঝতে অসুবিধা হবে। আর বাকি সবাই কিন্তু বুঝে গেছে। তো তোমারও অসুবিধা হওয়ার কোনো কারণ হবে না। তুমি রেকর্ডিং গুলো আবার একটু দেখে নিলেই একদম পানির মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এরপরে দেখো আমরা ৮টা ইনপুট নিয়ে করা শুরু করব। দেখো এই যে ৮টা ইনপুট, ৩টা আউটপুট। এই কারণে বলতেছে 8 2 3 লাইন ইনকোডার। ঠিক আছে? ও এর সত্যক সারণী। এই যে দেখো এখানে ইনপুট আছে ৮টা। টোটাল ৮টা ইনপুট, ৩টা আউটপুট দিছে। ৮টা ইনপুট, ৩টা আউটপুট। কিভাবে করতে হবে? আবারও আসো আমরা শুরু করি। খুব সুন্দর মতো। এইটা আগেরটা যদি ১০ মিনিট লাগে এটা তো ২০ মিনিট লাগার কথা ছিল। তাই না? ভাইয়া দেখেন এখানে ৮টা আছে টোটাল। রো কয়টা আছে দেখো ৮টা। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮। যেহেতু ৮টা ইনপুট ৮টা রো। আর বাকিগুলো তো এখানে বলেই দিছে। ঠিক আছে? ৮টা ইনপুট হবে, ৩টা আউটপুট হবে। ঠিক আছে? আমরা রেডি। কিভাবে করব? একদম সবার ১ম এ যাব। এখানে একটা সুন্দর করে 1 বসাবো। তারপর কি করতে হবে? জাস্ট কোনাকুনি। জাস্ট কোনাকুনি। শেষ। আমাদের কাজ শেষ। এরপরে যেটা কি করতে হবে? বাকি সবগুলাকে আন্ডা বা রসগোল্লা। ঠিক আছে? রসগোল্লা দিয়ে কি করতে হবে? একদম পূর্ণ করে দিতে হবে। ঠিক আছে? রসগোল্লা দিয়ে পূর্ণ করে দেব। রসগোল্লা দিয়ে পূর্ণ করে দিছে। এই দেখো আমার ইনপুটের কাজ শেষ। ঠিক আছে? ইনপুটের কাজ শেষ। এরপরে আমাদের কি করতে হবে ভাইয়া? ইনপুটের কাজ যখন শেষ হয়ে গেল আউটপুটে যেতে হবে। একদম আউটপুটের শেষেরটায় যেয়ে ফার্স্টে কি করতে হয়? 0 1 0 1 0 1 0 1 শেষ। ফার্স্ট কলাম শেষ। পরেরটা কি করতে হয়? এবার হলো একটা ঘর পর পর রিপিট হয়েছিল, পরেরটা হলো ২ ঘর পর পর। 0 0 1 1 শেষ। আবার 0 0 1 1 শেষ। এখন আবার দেখো আরেকটা আউটপুট বেশি অ্যাড হইছে। তখন কি করতে হয়? ২ এর পাওয়ার আকারে সব জিনিস হইতে থাকে। তাহলে এটাই হবে হলো ৪ টা 0 0 0 0 0 আর ৪ টা 1 ৪ টা 1 শেষ। ওই যে তথাকথিত ২০ মিনিট ধইরা করা, একদম ক্যালকুলেট করে করা, কিচ্ছু লাগবে না। এটা ১ মিনিটও লাগার জিনিস না। ঠিক আছে? পরীক্ষার হলে এত টাইম নেওয়া যাবে না এইসব জিনিসে। সহজ জিনিস এগুলা। শেষ। দেখছো? একটা ছবিও তুইলা রাখতে পারো। স্ক্রিনশট যে কি করে ফেললাম। ২০ মিনিটের জিনিস ৩০ সেকেন্ডে। ওকে। জোস।
ওকে, আমরা এটা কাজ শেষ। এরপরে দেখো যে আমাদের সত্যক সামনে চলে আসে। এখন আমরা যদি এটার আসলে কি করতে হয়, লজিক সমীকরণটা বের করতে হবে। কি করতে হবে? লজিক সমীকরণ। তো লজিক সমীকরণের জন্য আউটপুট কি আছে? y1, y2 আরেকটা কি? y3। তিনটার জন্য বের করতে বলতেছে লজিক সমীকরণ। আচ্ছা, বের করব না, কোনো সমস্যা নাই। ফার্স্টে কোনটা ধরি? ধরো y1 নিয়েই করি। তো y1 এ কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ৪টা 1। এই ৪টা 1 কেন আসছে? কারণ এই বরাবর যাব। এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানেও একটা 1। তার মানে D4 থেকে D7 পর্যন্ত আছে। তার মানে আমি সবগুলোই যোগ করে দেব। D4, D5, D6, D7 এর অর অপারেশন। শেষ। এটা কাজ শেষ হয়ে গেল y1 এর। পরেরটা অন্য কালি দিয়ে করি। এরপরে y2 আসতেছে। y2 কোথায় আসতেছে? 1 এখানে আর এখানে। ঠিক আছে? তাহলে এইটা কোন জায়গার জন্য আসতেছে? D2, D3। আবার এই দুইটায়। তার মানে আসতেছে হলো D2, D3, D2, D3, আবার D6 আর D7 এ আসতেছে। D6, D7 শেষ। এরপরে আরেকটা কালি নেই। এরপরে হলো y3। y3 এর জন্য এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো এটার জন্য আমাদের এখানে আসতে হবে। আবার এটার জন্য আমাদের এখানে আসতে হবে। এইটার জন্য আমাদের এখানে আসতে হবে আর এখানে আসতে হবে। তার মানে আমরা লিখতে পারি D1, তারপরে হলো D3, D5 এবং লাস্টে D7। শেষ। বুঝতে পারছো? কারা বুঝছো? এবার এইটা একটু আমারে জানাও। কারা বুঝছো? বুঝতে পারছি। সৈকত একটা প্রশ্ন করছিস। সৈকত তোর প্রশ্ন আমি বুঝি নাই ভাই। ১৭ কে কিভাবে বর্গ করবেন? কোন ১৭ এর জন্য কথা বলতেছিস? তোর প্রশ্নটা বুঝি নাই সৈকত। আবার বলিস তো আমাকে। শেষ না? এটা হয়ে গেছে। ওকে। জোস, জোস। লজিক সমীকরণটা ভাই যেটাই করবা, যেটা ইনপুট নিয়ে খেলবা। ধরো y1 নিয়ে খেলতেছো। ফার্স্টে কি y1 লিখছিলাম। y1 এ দেখবা কোন রো, এই যে কোন রোতে 1 1 পাইতেছি। এই রোতে তো ওই ঘরের ওইটা লিখবা D4, তারপরে D5, D6 এভাবে করে বসাই দিবা। ঠিক আছে? জোস ভাই। ওকে। তারপর যদি আমরা একটু মনে করো যে সামনে আগাই। ওকে। এটা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু কপি করে নেই। যাতে আমরা এখন সার্কিটটাও করে ফেলতে পারি। লক করি। তারপরে যদি আমরা সামনে যাই। কয়টা আছে টোটাল? অনেকগুলা আছে, তাই না? তো অনেকগুলাই নিতে হবে আমাদের এবার। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখি আমাদের ৮টা হয়ে গেছে আই গেস। ৮টা হয়ে গেলে আমরা D0 থেকে নাম দেওয়া শুরু করি। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আমাদের টোটাল ৮টা হয়ে গেছে। তার মানে ৮টা ইনপুট। এবার আসি। ফার্স্টেরটা ধরো যে আমরা এই কালি দিয়েই নেই। কি বলছে? D4 থেকে D7 পর্যন্ত সবগুলাই আছে। তাহলে ফার্স্ট হলো D4 নেই। তারপরে হলো D5, তারপর হলো D6, তারপর হলো D7। ঠিক আছে? D7।
এই সবগুলা কি হবে ভাইয়া? অর গেট। সবগুলার কি হবে? অর গেট। তো অর গেট গুলা কি? y1। সবগুলা কি? y1। আউটপুট হিসেবে y1 আসতেছে। অর গেট করতেছি। অর গেট মানে কি? প্লাস থাকলে হলো কি? বুলিয়ান লজিক অনুসারে অর অপারেশন হয়। সো অর গেট। সো এটা পেয়ে গেছি। পরেরটায় হলো কি হইতেছে ভাই? D2 D3। তাহলে D2 থেকে নিলাম, তারপরে হলো D3, D2 D3, তাহলে D3 বরাবর আসবো, D3 থেকে নিলাম, তারপরে আসতেছে D6, তারপরে হলো D7, সবগুলা থেকে নিছি, নিয়ে এই যে এখানে দিতেছে Y2। ঠিক আছে, এই যে আমাদের Y2 চলে আসছে। পরেরটা কি আসতেছে? Y3 তে আসতেছে হলো D1 D3 D5 D7, মানে বেজোর গুলা কি আসতেছে ভাইয়া? বেজোর গুলা। ওকে, তাহলে দেখি। তারপর হলো D3, তারপরে হলো D5, তারপরে D7, সবগুলা আছে। এটা হলো Y3। শেষ, আমাদের লজিক সার্কিটও বানানো শেষ। অসাধারণ না? জোস। ওকে, আমরা কিন্তু জোস জোস আমরা জিনিস করে ফেলছি। এখনো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে 8 to 3 তো আছে, 16:4 এটা কি আসতে পারে কিনা? 16:4 মানে কি? 16টা ইনপুট 4টা আউটপুট। ভাই এত বড় দিবে না পরীক্ষার হলে। জাস্ট তুমি নিয়ম যদি কখনো দিয়াও দেয়, তুমি নিজে পারবা, নিয়মটা সেমই, বাট এটা কখনোই পরীক্ষার হলে দিবে না। পরীক্ষার হলে দিবে না। এখন একটা অ্যাডভান্স জিনিস শিখায় রাখি, হালকা করে একটা অ্যাডভান্স জিনিস শিখায় রাখি। দেখো, সব জিনিসটা এখানে আছে, জাস্ট একটা অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? শিখে রাখলে তো দোষ নাই। সবকিছু দেখো, এখানে যখন আমরা লজিক সমীকরণ বের করছি, লজিক সমীকরণ তো সবকিছু ছিল, কোনো সমস্যা নেই, সবকিছু আমরা লজিক সার্কিট বসাইছি। একটা জিনিস দেখো তো, এখানে একটা আজাইরা লাইন আছে। আজাইরা লাইন মানে কি? দেখো এই D0, দেখো D0 কারোর সাথেই কানেক্টেড না। তার মানে তুমি D0 লাইনে ইনপুট যাই দাও না কেন, ইনপুট যাই দাও না কেন, আলটিমেটলি এটা তেমন একটা এফেক্ট করে না, যদি সাধারণ চিন্তা করি। ঠিক আছে, তার মানে এটা যদি কোনো কারণে নাই হয়ে যায়, তাহলে তেমন একটা এফেক্ট পড়বে না। বাট ওই যে আমরা একটা প্যাটার্ন মেনটেন করি না, যে 1 1 1 1 করতে হয়, এবং আমরা জানি যে একটা 2 এর পাওয়ার আকারে বসে, এই কারণে এটাকে আবার বাদও দেওয়া যায় না। সো এটা এরকমই রাখতে হবে। ঠিক আছে, মনে রাখো। এনকোডার আমাদের শেষ। তো এনকোডারের কিছু সীমাবদ্ধতা আমরা বলে দেই। সীমাবদ্ধতাগুলা কি ভাইয়া? এখানে সীমাবদ্ধ বলতে, যখন এনকোডারের সকল ইনপুট শূন্য হয়, তুমি একটা জিনিস দেখো, আমরা যখন এখানে দেখাইছি, কোথাও কি দেখছো যে এক রো বরাবর সবগুলা শূন্য? এক রো বরাবর কিন্তু শূন্য না, একটা অ্যাটলিস্ট 1 আছে। একটা অ্যাটলিস্ট কি আছে? 1 আছে। তার মানে ইনপুটে কখনোই কোনো রো শূন্য হয়ে যাইতে পারবে না। শূন্য হইলে কি হয়? যদি শূন্য হয়, সকল ইনপুট যদি শূন্য হয়ে যায়, মানে তুমি যদি শূন্য জোর করে বসাও, তখন আউটপুট আসলে কি আসবে সেটা তুমি নির্ধারণ করতে পারবা না। এই কারণে D1 বা D0 যেটা আসলে প্রথমে ছিল, ওইটা রাখতে হয়। ঠিক আছে, তার মানে যখন এনকোডারের সব ইনপুট শূন্য হয়, মানে তুমি যদি জোর করে সবগুলোই শূন্য দিয়ে শুরু করো, তখন আউটপুট আসলে কি আসবে সেটা তুমি নিজেও ডিসাইড করতে পারবা না। মানে জিনিসটা তুমি নষ্ট একটা সার্কিট বানাইছো। যদি একই সময় একাধিক ইনপুট সক্রিয় থাকে, এই একাধিক ইনপুট সক্রিয় মানে হলো ইনপুট ইনপুটে 1 বসাও। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, প্যাটার্ন যদি খেয়াল করো, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবা যে ইনপুট কিন্তু একটা সময়ে একটা রো বরাবর একটাই 1 থাকে। একটাই কি থাকে ভাইয়া? 1 থাকে। আর বাকি সবগুলা কিন্তু 0 থাকে। তার মানে একাধিক 1 বসানো যাবে না একটা রোতে। যদি বসাও, তখন এনকোডারটি একটি আউটপুট দেয় যা সঠিক নাও হতে পারে।
তার মানে আন্দাজে একটা আউটপুট দিয়ে দিছে। তো এইটা একটা সীমাবদ্ধতা, এটা একটু জেনে রাখো। নৈর্ব্যক্তিকের জন্য আসে। এরপরে আমরা ডিকোডারে চলে যাচ্ছি। আমরা অনেক কিছু শিখে ফেলছি। এখন আমরা ডিকোডারে চলে যাব। ওকে, ডিকোডারের কাজ কি? ডিকোডার উল্টা কাজ করে। ওই যে তোমার যে কম্পিউটারের ভাষা, সে তো মনে করো ক্যালকুলেশন করছে। তুমি কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিছো। এখন কম্পিউটার অনেক ক্যালকুলেশন করে সে মনে করো একটা জিনিস ডিসপ্লেতে দেখাবে। আর ডিসপ্লেতে দেখানো মানে কি? তোমার ভাষা তুমি এখন ডিসপ্লেতে যা দেখছো সেটা তুমি বুঝতে পারো। তো এই কাজটা করার জন্য তখন এই যে আবার উল্টাটা লাগে। এনকোডারের উল্টা হইলো ডিকোডার। এনকোডারের পুরোপুরি উল্টা হইলো ডিকোডার। যেটা তোমাকে মানুষের ব্যবহৃত ভাষায় কি করে? রূপান্তর করে দেয়। বুঝতে পারছে? এই কারণে দেখো একটা সংজ্ঞা দিছে। যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, অর্থাৎ কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা হয়। ওই যে কোডেড মানে বিসিডি কোড, ইউনিকোড এগুলোতে রূপান্তর করছিল, ওইটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করার জন্য এই ডিকোডার ব্যবহৃত হয়। মানে উল্টা, এনকোডারে পুরোপুরি উল্টা হলে কি? ডিকোডার। তো ডিকোডারের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য কি? এ বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থাকে। আগে কিন্তু 2 টু দি পাওয়ার n থাকতো। এখন হইলো n সংখ্যক ইনপুট, সেখান থেকে 2 টু দি পাওয়ার n হলো আউটপুট আসে। ঠিক আছে? এরপরে কি বলছে? যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান 1 হয়। এখন তুমি এই জিনিসটারে চিন্তা করবা কেমনে জানো? এনকোডারের ইনপুট এখন ডিকোডারের আউটপুট হয়ে গেছে। জাস্ট উল্টা চিন্তা করো। এনকোডারের ইনপুট ডিকোডারে কি হয়ে গেছে? আউটপুট হয়ে গেছে। উল্টা চিন্তা করো। তাহলে বলছে কি যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের, এই আউটপুট লাইন বলতে কি? এনকোডারের ইনপুটের মতো। তাহলে এনকোডারের ইনপুটে মান কি 1 হয় না? 1 হয় এবং বাকি সকল আউটপুট লাইনের মান কি হয়? 0 হয়। জাস্ট উল্টা চিন্তা করো। উল্টা চিন্তা করলে এখানে ওই জিনিসগুলোই লেখা আছে। তারপর কি বলছে? ডিকোডার এনকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। অলরেডি বুঝতে পারছে। ডিকোডার কোথায় বসানো হয়? ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইসে সাধারণত বসানো হয়। এনকোডার ইনপুট ডিভাইসে, আর ডিকোডার কোথায় বসানো হয়? এই যে মনে করো যে আউটপুট ডিভাইস গুলাতে। ওকে, এইটুক পর্যন্ত কারা কারা বুঝছো? আমার একটু জানাও। এইটুক পর্যন্ত কারা কারা বুঝছো? অ্যাকচুয়ালি লিখছি ভাইয়া 5 সেকেন্ডে পারবো। ওকে, আমরা অনেক দূর আগায় গেছি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ঠিক আছে? আমরা একটা ছোট্ট বিরতি নেই। শর্ট ব্রেক বলতে পারো। যাও মুখে পানি দিয়ে এসো। আমাদের ডিকোডার বেশিক্ষণ লাগবে না। যেহেতু আমরা এনকোডার বুঝে ফেলছি, ডিকোডারও তোমাদের বেশিক্ষণ লাগবে না। শর্ট ব্রেক। আমরা 7:30 এ আবার শুরু করব। সবাই টাইম মতো চলে আসবা। ডিকোডার অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? যাও মুখে একটু পানি দিয়ে আসো। কেউ একটু হালকা নাস্তা করতে চাইলে নাস্তা করে আসো। আমরা এখনই শুরু করে দেব একটু পরে।
ওকে, কারা, কারা চলে আসছো? আমাকে একটু জানাও। কারা, কারা চলে আসছো? ভাইয়া আপনি কোন জেলার? ফরিদপুর? এসে গেছি ভাইয়া, এসে গেছি ভাইয়া। আসছি ভাইয়া, আসছি ভাইয়া। জোস, বস আই এম ব্যাক। জোস। চলে আসি, চলে আসি। যাই নাই ভাইয়া, সাবাস। আইসিটি বস। ভাইয়া হাজির। ওকে। ভাইয়া ট্রুথ টেবলের নিয়মটা কি সব ক্ষেত্রে সেম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব ক্ষেত্রে সেম। এটা করলেই হবে। আগে থেকে ছিলাম, যাই নাই। আমিও ফরিদপুরের। জোস। ইনপুট এমনভাবে দেয়া হলো কেন? ইনপুট এমনভাবেই দিতে হয়। এই কারণে বৈশিষ্ট্য পড়াইছিলাম যখন, তখন বলছি যে একটা রোতে একটা 1 আসে। তো এলোমেলো না লিখে এই নিয়মে লিখলে জিনিসটা ওই জিনিসটা ফলো করে। ওকে। দেখতে পাচ্ছি এখন অনেকে জয়েন করে ফেলছো। জোস, জোস, জোস। একদম সময় মতো আছে। আহ ওকে। আমি আপনাদের প্রতিবেশী মাদারীপুর। জোস। একজন হচ্ছে আইসিটি ম্যাজিশিয়ান। ওকে। জোস মানে কি? জোস মানে ওয়াও। ঠিক আছে? জোস। ওকে। ওকে। এত জোস ক্লাস রুমান ভাইয়া, ক্লাস ছাড়ি নাই, চাই নাই, ক্লাস চাই না। জোস। আজকে কি পোল দিবেন? হ্যাঁ, দিব, দিব, দিব। সার্কিট কি পেন্সিল দিয়ে আঁকতে হবে? পেন্সিল দিয়ে আঁকলে বেটার। ঠিক আছে? যেমন আমি যেমন কলম দিয়ে আঁকা অভ্যস্ত হয়ে গেছিলাম। বাট আমি পরীক্ষার হলে অবশ্যই সবসময় পেন্সিল দিয়ে করছি। ঠিক আছে? পেন্সিল করলে কাটাকাটি কম হবে, মুছে ফেলতে পারবা। ঠিক আছে? আহ ঠিক আছে, জোস। জোস, অনেকে চলে আসছো। এবার আমরা একটু কমেন্ট সেকশনটা অফ করি, আবার আমরা একটু সামনের দিকে যাই। ঠিক আছে? আবার একটু সামনের দিকে যাই। আবার একটু সামনে পজ করি কমেন্ট সেকশনটা। রোমান ভাই আইসিটি পাস হইছে, হইছে, হইছে। এখন দেখো, উল্টা চিন্তা করবা। এনকোডারে যা যা শিখাইছি এগুলাই এখন উল্টা চিন্তা করবা। তো আগে আমরা ইনপুটে যাইতাম, এখন আউটপুটে যাব ফার্স্টে। আউটপুটে যাইয়া ফার্স্টে কি করব? এই যে D1, এখানে একটা 1 বসাবো, 1 বসাবো, 1 বসাবো, 1 বসাবো। শেষ। তারপর কি করতে হবে? সবগুলা 0 0 0 0 0 0 0 0 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে। 0 0 0 0 0 0 এগুলো দিয়ে কি করতে হবে? ফিল আপ করে দিতে হবে। শেষ। ওই যে এনকোডার ইনপুট এখানে আউটপুট হিসেবে আছে। আর বাকি জিনিসগুলা কি করতে হবে ভাই? ওই যে 0 1 0 1 শেষ। পরেরটা 0 0 1 1 শেষ হয়ে গেল আমাদের 2 to 4 লাইন ডিকোডার। তার মানে এখানে কিন্তু এইটা হলো সেই n, আর এইটা হলো সেই 2 to the power n। ঠিক আছে? তার মানে ডিকোডারের আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল শেষ। আমরা এনকোডার শিখছিলাম, ডিকোডার ওইটা দিয়ে বসাই দিছি। শেষ হয়ে গেল। ওকে। তাহলে আমাদের এখানে 2 to 2 2 to 4 লাইন ডিকোডারের লজিক সমীকরণ। এবার লজিক সমীকরণটা একটু ভালো মতো বুঝবা। আমরা কি বসাই? আউটপুট বসাই, তাই না? তাহলে এখানে হবে কি হবে? D1 D2 D3 D4 চারটা আউটপুটের জন্য আমাদের লজিক সমীকরণ বের করতে হবে। লিখলাম। এখন আসবো আমরা। এবার একটু অন্যরকম হবে। দেখো D1 এর জন্য এই দুইটাই 0 0 আছে, তাই না? D1 এর জন্য এই দুইটাই কি আছে? 0 0 আছে। 0 0 থাকা মানে কি? ইনঅ্যাক্টিভ থাকা। ঠিক আছে? 0 0 থাকা মানে কি? ইনঅ্যাক্টিভ থাকা। ইনঅ্যাক্টিভ থাকা মানে y1 বার হবে। 0 থাকলেই বার হবে। এবং আরেকটা কি আছে? y2 ও বার আছে, এবং তাদের মধ্যে এন্ড অপারেশন মানে যে গুণ অপারেশন যেটা বলি, বুলিয়ান গুণ। ঠিক আছে? D2 এর ক্ষেত্রে দেখো কি কি আছে? D2 এর ক্ষেত্রে আছে 0 আর 1। তাহলে আসবে হলো y1 বার, আর y2 যেহেতু 1 আছে তাহলে y2 এই যে নরমাল। ঠিক আছে? পরে আবার কত আছে? 1 0। তাহলে 1 থাকলে y1 নরমাল রাখবো। আর y2 কি থাকবে? y2 থাকবে যে বার দিয়ে দেব। তার মানে এটা হলো 0 অবস্থায় আছে। আর লাস্টেরটায় দুইটাই নরমাল অবস্থায় আছে। তাই y1 y2 সহজ জিনিস।
এখন জাস্ট অ্যান্ড অপারেশন হবে, আর কিছুই চেঞ্জ হয় নাই তেমন। বুঝতে পারছি? 0 থাকলে বার বসাই দিব, আর 0 না থেকে যদি 1 থাকে, 1 থাকলে ওই নরমাল বসাই দিব, এবং মাঝখানে অ্যান্ড অপারেশন হবে। কাজ শেষ। এখন এই তো যেহেতু কাজ শেষ, তার মানে আমাদের লজিক সমীকরণেও বানানো হয়ে গেছে। লজিক সমীকরণ যেহেতু বানানো হয়ে গেছে, তো আমরা এখন লজিক সার্কিট দেখে বানাইতে পারি কিনা। ওকে, তো আমাদের ইনপুট কি কি ছিল ভাইয়া? ইনপুট দুইটা লিখে দিই। এখানে একটা ইনপুট ছিল, এখানে আরেকটা ইনপুট ছিল, এবং ইনপুটের নাম কি ছিল ভাইয়া? y1 y2। ভালো কথা, y1 y2। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, y1 y2 তো ভাইয়া লিখলেন, কিন্তু এখানে তো বার দেওয়া আছে। এই বার বানাবো কেমনে? আমরা কোনো একটা জিনিসকে কি জানি ভাইয়া, যদি কোনো একটা জিনিসকে আমরা যদি নট গেটের মধ্য দিয়ে পাস করাই দিতে পারি, কিসের মধ্য দিয়ে পাস করাই দিতে পারি ভাইয়া? নট গেটের মধ্য দিয়ে পাস করাই দিতে পারি, তাহলে সেইটা তখন কিসে রূপান্তর হয়ে যাবে? সেটা তখন কমপ্লিমেন্টে রূপান্তর হয়ে যায়। এটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এইখান থেকে যখনই নট গেট দিয়ে তুমি পাস করছো, এটা তখন হয়ে গেছে y1 বার, আর এইটা হয়ে গেছে y2 বার, নট গেট। তার মানে নট গেট দিয়ে আমরা কমপ্লিমেন্ট বানাই নিছি, আরো দুইটা লাইন অ্যাড হয়ে গেছে। শেষ। এখন আমরা D1 এর জন্য যাই। D1 এর জন্য আমরা কি করব? D1 এর জন্য y1 এর বার, y2 এর বার। তাহলে y1 এর বার থেকে নিব দাগ, আর y2 এর বার থেকে নিব, মাঝখানে কি অপারেশন? গুণ। গুণ হইলে কি হয়? অ্যান্ড অপারেশন। সো এই যে এটা দিয়ে আমরা D1 পেয়ে গেছি। কি পেয়ে গেছি ভাইয়া? D1 পেয়ে গেছি। এবার আসি পরেরটাতে, D2 তে। D2 তেও সেম কি y1 বার, ঠিক আছে, y1 বার, y1 বার নিলাম, তারপরে y2, এখন কিন্তু y2, সো y2 থেকে নেব, দিয়ে এন্ড অপারেশন করছি, এখান থেকে D2 আসতেছে। তারপরে D3, D3 এর জন্য y1 থেকে আসতেছে, আর কোথা থেকে আসতেছে? y2 বার থেকে আসতেছে। সো y2 বার থেকে নিয়ে এন্ড অপারেশন D3, শেষ। তারপরে আসতেছে দুইটাই y1 y2 থেকে, সো y1 থেকে নিলাম, তারপরে কি আসতেছে ভাইয়া? y2, সো y2 থেকেও নিলাম, জাস্ট তাদের মধ্যে এন্ড অপারেশন হয়ে যাইতেছে D4, শেষ। আমাদের একবারে সবকিছু শেষ। দেখো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? সহজ জিনিস খুব সহজভাবে আমরা শিখে ফেলবো, কোনো জটিল করার কিছু নাই। বুঝছো সবাই? একদম সহজ জিনিস, অল ক্লিয়ার ভাইয়া। জোস। জোস। হ্যাঁ, নট করলেন কেন? কারণ নট করছি ভাইয়া y1 বার কিভাবে আনবো? y1 কে কমপ্লিমেন্ট করলেই তোমার মনে করো নট চলে আসে, ঠিক আছে? নট গেট না করলে তো এই বার জিনিসটা আসতেছিল না। জোস। বুঝতে পারছি? D4 কেন আসলো? আমরা D4 আকারেই লিখছিলাম, ঠিক আছে? জোস। আরেকবার একটু আমরা ক্লিয়ার করে তারপরে আগাই, ঠিক আছে? তো এই আরেকবার যে ক্লিয়ার করবা, সেটা হলো আমরা পরেরটার জন্য ক্লিয়ার করি। দাঁড়াও, আমরা যদি এখন পরেরটার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এটা 4টা ইনপুট, সরি 2টা ইনপুট 4টা আউটপুটের জন্য করছি। ওকে, তাহলে আমরা যদি সামনের দিকে যাই একটু, ধরো যে এটা তো হইলো, এরপরে আমরা ধরো 8টার জন্য করতেছি, এইটা ওই আগের মতোই। সো এইবারে বুঝে যাবা। ধরো 3 to 8, তার মানে n এর ভ্যালু হইলো 3, আবার এখানে হইলো n এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 3, সেখান থেকে হইলো 8 আসতেছে। তার মানে ইনপুট 3টা, আউটপুট কয়টা? 8টা। এই ডিকোডারের সত্যক সারণী। তাহলে 3টা ইনপুট এই যে এখানে দেখানো যাচ্ছে, আর এখানে 8টা কি দেওয়া আছে? আউটপুট দেওয়া আছে। কিভাবে করতে হয়? আবারও সেম জিনিসটাই, একদম আউটপুটের ফার্স্টে যাব, এখানে 1 বসাবো, বাকিগুলা কোনাকুনি 1 বসাই দিব। বাকিগুলা কোনাকুনি কি বসাবো ভাই? 1 বসাই দেব। যে জোস, বাকি সবগুলা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। তারপরে কি করতে হবে? বাকিগুলাকে 0 দিয়ে রিপ্লেস করে দেব।
G2 দিয়ে রিপ্লেস করে দিয়েছি। জিরো দিয়ে সবগুলাকে কি করছি ভাইয়া রিপ্লেস করে দিছি। দারুণ হয়েছে। এরপরে কি করতে হয় ভাইয়া আমাদের ইনপুটে আসতে হয়। ইনপুটে কিভাবে লিখতে হয় ওই যে 0 1 0 1 0 1 0 1 শেষ পরেরটাতে দুই ঘর 0 0 এবার 2 0 0 1 1 0 0 1 1 শেষ পরেরটাতে চারটা করে 0 তারপরে 4টা করে 1 শেষ সত্যক সারণী তৈরি হয়ে গেছে। দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না? দারুণ লাগতেছে না? জাস্ট ওকে। তো আমাদের ইনপুট এখানে হয়ে গেছে। ওয়েল যেহেতু এখানে আবার লিখা লাগবে সো আমরা লিখবো না, আমরা একবারে কপি মেরে নেই। কপি মেরা বসাই দিতেছি দাঁড়াও। হয়ে গেছে। দারুণ টেকনোলজি, সব জিনিস ইজিলি করে ফেলা গেছে। ওকে, তো আমাদের এইটুক পর্যন্ত মনে করো শেষ। এখন আমাদের আউটপুট কয়টা? এখন আমাদের আউটপুট হলো টোটাল ভাইয়া 8টা। D0 D1 D2 D3 D4 D5 D6 আরেকটা কত ভাইয়া D7। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সবাই একসাথে চেষ্টা করি করতে। ঠিক আছে, সবাই যে যে মনে মনে করতেছো চেষ্টা করি সবাই। তাহলে D1 এর সময় সরি D0 এর সময় এটা 1 তো আর কি, যাই হোক এইটা হলো কনসিডার করব। দেখো সবগুলা জিরো, সবগুলা জিরো হইলে সবগুলাই কি হবে কমপ্লিমেন্ট আকারে বসবে বা বার বসাই দিব। তো সেক্ষেত্রে আমরা কি করব y1 বার টু y2 টু y3 তিনটাই বার শেষ। পরেরটাতে দেখো এই ঘরে শুধুমাত্র y3 নরমাল অবস্থায় আছে, তার মানে y1 বার y2 বার আর হলো y3 শেষ। পরেরটাতে y2 নরমাল অবস্থায় আছে, তার মানে y1 y2 আর y3 লিখার পরে আমরা দেখব নরমাল অবস্থায় আছে কে শুধুমাত্র y2, তাহলে বাকি দুইটাতে বার বসাই দিই। আবার y1 y2 y3 লিখলাম। 4 নম্বরে 1 2 3 4 4 নম্বরে শুধুমাত্র y1 এ বার বসালেই হয়। পরেরটা আবার y1 y2 y3 লিখলাম 5 নম্বর যেটা 2 3 4 5 সেখানে দেখো শুধুমাত্র এইটা y1 আছে নরমাল, আর বাকি দুইটাই বার বসাইতে হবে। আবার যদি y1 y2 y3 লিখি 6 নাম্বারটায় শুধুমাত্র y2 হইলো 0 অবস্থায় আছে, তাহলে ওইটা বার বসাই দিই, y2 তে বার বসাই দিছি। পরেরটায় আবার y1 y2 y3 তে কি আছে বার বসাইতে হবে, এবং লাস্টেরটায় সবগুলাই নরমাল অবস্থায় আছে। জোস, এন্ড অপারেশন করে দিছি। এইটুক পর্যন্ত কারা কারা বুঝছো? এইটুক পর্যন্ত কারা কারা বুঝছো বলো? অল ক্লিয়ার ভাইয়া। এনকোডার হলে যোগ আর ডিকোডার হলে গুণ। হ্যাঁ, জোস। এখন এটা যেহেতু আমরা জোস বুঝে ফেলছি, এখন আমরা একটু সামনে আগাবো। D2 ভুল লিখছেন ভাইয়া। আচ্ছা একজন বলছে D2 ভুল লিখছেন ভাইয়া। D2 তো এইটা।
তো D2 হইলে y1 বার y2 নর্মাল, ঠিকই আছে। D2 ঠিক আছে ভাইয়া, এই যে D2 হইলো 3 নাম্বারটা, ঠিক আছে, এই যে 3 নাম্বারটা ঠিক আছে। y1 বার, কারণ এটা 0, y2 1 আছে দেখে y3 ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। তো এরপরে আমরা একটা জিনিস করব, তোমাদের একটা HW দিয়ে দেব, সেটা এখন HW-টা দিয়ে দিই, দাঁড়াও। ওকে, HW এর জায়গাটা হলো আহ 3.8 ডিকোডারের জন্য ডিকোডারের জন্য লজিক সার্কিট নির্ণয় করো। লজিক সার্কিট নির্ণয় করো। আমি সমীকরণ দিয়ে দিছি তোমাদের জন্য ইজি করার জন্য। নির্ণয় করো, এটা তোমাদের HW থাকবে। নির্ণয় করো, সহজ জিনিস, ঠিক আছে। এটা জাস্ট প্র্যাকটিস করবা আর হয়ে যাবে HW। এইটা হলো তোমাদের HW দিয়ে দিছে, এটা HW থাকবে। যে আমরা তো অলরেডি দেখাই দিছি, তোমাদের সমীকরণ বানাই দিছি। তো সেই ক্ষেত্রে ইনপুট লাইন থাকবে 3টা, কমপ্লিমেন্ট করবা, নট গেট দিয়ে কি করতে হবে, নট গেট দিয়ে কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। কমপ্লিমেন্ট করে তাহলে 6টা লাইন হয়ে যাবে টোটাল। তারপর জাস্ট বসাই দিবা, এন্ড অপারেশন করবা, হয়ে যাবে। তো এইটা তোমাদের HW থাকবে, এটা আই গেস পারবা, সহজ জিনিস, প্র্যাকটিস করবা। ওকে, এরপরে ডিকোডারের ব্যবহারটা আসলে কোথায় সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। কম্পিউটারে ব্যবহৃত মানুষের ভাষা, সরি, কম্পিউটারের ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিছি। তারপর কি আছে, জটিল কোডকে সহজ কোডে রূপান্তর করে। সহজ কোড বলতে ওই যে বিসিডি, ইউনিকোড, এগুলো একটু জটিল হয়, আমাদের যে আমরা যে ভাষায় কথা বলতে পছন্দ করি সেটা সাধারণত সহজ হয়। আস্কি ও ইবিসিডিআইসি কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তর করে, ঠিক আছে। আস্কি ও ইবিসিডিআইসি কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তর করে। ডিকোডার ব্যবহৃত হয় ডিসপ্লে ইউনিটে, কারণ আউটপুট ডিভাইসে ব্যবহৃত হয়। তারপরে ডিকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক, মানে আমরা যেই ভাষায় কথা বলি বা আমরা যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আমরা কিন্তু ডেসিমাল ব্যবহার করি সব জায়গায়, তাই না? 9, 10, 11, 12 এগুলো কিন্তু ডেসিমাল, ওইটাই বুঝাইছে যে রূপান্তর করে। আচ্ছা, যদি আমরা একটু পার্থক্য আলোচনা করি, এখানে পার্থক্যটা দেয়া আছে। এনকোডারের পুরোপুরি উল্টা জিনিসটা করে ডিকোডার। কেমন? এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তার মানে উল্টা কাজ করতেছে। এনকোডার কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এনকোডার কি থাকে? কিবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আর ডিকোডার কম্পিউটার মেমোরিতে যুক্ত থাকে। এইখানে ইনপুট সংখ্যা বলে দিছে, 2 টু দি পাওয়ার n থেকে ইনপুট থেকে n আউটপুট আসে। আর ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট আসে। এটা কিন্তু অলরেডি দেখে আসে, তো এটাও দেখে ফেলতে পারো। তো মোটামুটি আমাদের এইটুক পর্যন্ত হয়ে গেছে। আমরা একটু দেখি যে আমাদের পোল নিয়ে একটু আমরা এখন নাড়াচাড়া করব। তো পোলের জন্য তোমরা রেডি কিনা? ওকে, 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 ঠিক আছে। তো তোমাদের সামনে
ফার্স্ট কোয়েশ্চেন চলে আসছে। করো। পোল দিছি। এগুলো সব পোল কোয়েশ্চেন। পোলে অ্যান্সার করো। পোল তো আসে না। পোল তো আসার কথা ভাই। তোমাদের দেখো একটু মনে করো মোবাইলের স্ক্রিনে একটু চেঞ্জ করে নিলে পোলের ওই অপশনটা আছে। এখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, আমরা যদি এন্ড করি, দেখতে পাচ্ছি 53% সঠিক উত্তর দিছো। এটা কিন্তু জোস একটা জিনিস, এনকোডার। ঠিক আছে? এই যে এনকোডার হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দেখি তোমরা দিতে পারো কিনা। পরবর্তীটা এখানে 2 নাম্বারটা। দেখি। ওকে, আমরা যদি এন্ড করি, 50% সঠিক উত্তর দিতে পারছো। এটা কিন্তু ডিকোডার। এটা কত হবে? ডিকোডার হবে। ঠিক আছে? ওকে। তোমাদের কিছু বিষয় প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলা নিয়ে আমি একটু মনে করো বলে দিই। আরো ২ টা তোমাদের পোল কোয়েশ্চেন আছে, বাট তার মাঝখানে এটা আসলে বলা দরকার। সেটা হলো যে দেখো, আ তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল, ভাইয়া আমার কলেজে এক ধরনের জিনিস পড়াচ্ছে, এখানে এক ধরনের জিনিস পড়াচ্ছে। তো আমি আসলে কোনটা দেখব? দেখো, তোমার কলেজ যদি অনেক সিরিয়াস কলেজ হয়, ঠিক আছে? অনেক সিরিয়াস কলেজ আছে, যেখানে আসলে সিরিয়াসনেস শো করে, টিচাররাও ভালো পড়ায়। তো সেক্ষেত্রে আমি বলব যে তুমি কলেজকে বেশি ফলো করো। সেক্ষেত্রে তুমি আসলে কলেজের যে লেকচার গুলা আছে, সে কলেজের লেকচার গুলা কই পাবা? আমাদের আর্কাইভ ক্লাসগুলা আছে। ঠিক আছে? মানে আগের ব্যাচের যে ক্লাসগুলা আছে, এটা আর্কাইভ আকারে পাবা। সেই আর্কাইভ ক্লাসগুলা তুমি একটু দেখে নিতে পারো। তাহলে তোমার কলেজের পড়াশোনা হচ্ছে ঠিকঠাক মতো। আবার তুমি চাচ্ছ যে ভাইয়া, না আমি আসলে ২ টাই চালাই নিতে চাই। কলেজেরটাও চালাচ্ছি, শিখরটাও চালাচ্ছি। তাহলে সেটা বলব যে, তোমার কাছে যদি মনে হয় যে কলেজ বেশি সিরিয়াস না, তাহলে শিখর ক্লাসকে তুমি বেশি প্রায়োরিটি দাও। বেশি প্রায়োরিটি দিয়ে শিখর ক্লাসগুলা বেশি করো।
আর কলেজের যে পড়াগুলা সেটা তুমি শুক্র শনিবারে করে ফেলো। আর যদি উল্টা হয় যে কলেজ অনেক বেশি সিরিয়াস, সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে তুমি যেটা করবা, কলেজের পড়াটাকে বেশি প্রায়োরিটি দিবা। আর শিকড় পড়াটাকে তুমি শুক্র শনিবারে শেষ করে দেওয়ার চেষ্টা করবা। এখন অনেকে বলতেছে ভাই আর্কাইভ ক্লাস কিভাবে পাবো? 16780 নাম্বারে কল দিবা, সে তোমাকে সুন্দর মতো বলে দিবে। ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলা একটু বুঝার চেষ্টা করবা। তাহলেই হয়ে যাবে। টেনশন কোনো করার কারণই নাই। চেষ্টা করলে তুমি অবশ্যই ভালো করতেই পারবা। সো ওইভাবেই জিনিসটা অভ্যস্ত হওয়ার ট্রাই করো। ভয় পাওয়ার কিছু নাই। তুমি যে পড়াশোনা করতেছো, সেটা তো তোমার সিলেবাসের পড়াশোনাই করতেছো। সো আল্টিমেট আমাদের গোল হলো টেস্ট পরীক্ষায় ভালো করা এবং আমাদের এইচএসসি তে ভালো করা। সো কলেজে তুমি আসলে অনেকে সিরিয়াসনেস শো করে যে, "আমি কলেজে একদম কাঁপায় দিব।" ভাই তুমি কলেজে কাঁপায়া লাভ কি? এইচএসসি পরীক্ষা যদি খারাপ করো তাহলে তো লাভ নাই। তাই না? তোমাকে মিলমিশ কইরা বুঝতে হবে যে কোনটাকে সিরিয়াসনেস শো করতে হবে কোন জায়গাটাতে। ওইটা একটু তোমার মাথার মধ্যে ক্যাচ করতে হবে। অনেকের প্রবলেম ভাইয়া ঘুম আসে খালি। এটা তো বদ অভ্যাস। তুমি চা খাও, বেশি করে চা খাও, কফি খাও, দেখবা যে ওই জিনিসটা কাটায় গেছে। তুমি এক্সারসাইজ করো বেশি করে। এক্সারসাইজ করলে তোমার কি হয়? আ ঘুম কম আসে। ঠিক আছে? এক্সারসাইজ করবা। তারপরে অনেকে আসে যে, "ভাইয়া আমি কলেজে ভালো বন্ধু পাচ্ছি না। এইটা আসলে সমস্যার সমাধান কি?" দেখো, তুমি কলেজে অনেক ভালো বন্ধু পায়া যাবা। এটা আসলে এক্সপেক্ট করাটা তেমন একটা যৌক্তিক না। আমি যেমন কলেজে অনেক ভালো বন্ধু পাইছিলাম। লাকিলি পেয়ে গেছি। তুমি হয়তো নাই পাইতে পারো। এখন একটা জিনিস দেখো, তুমি কলেজে গেছো কিন্তু বন্ধু বানাইতে না। ঠিক আছে? তোমার টার্গেট হলো পড়াশোনা। তুমি ভার্সিটি জীবনে অনেক বন্ধু-বান্ধব বানাইতে পারবা। আর স্কুল জীবনে বন্ধু-বান্ধব মেক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। তোমার এলাকার বন্ধু-বান্ধব তোমার আসলে জেনুইন বন্ধু-বান্ধব। ঠিক আছে? সো তুমি বন্ধু-বান্ধব বানানোর সময় আছে ভবিষ্যতে। আর সবার সাথেই মিলেমিশে থাকার ট্রাই করবা। তোমার কলেজের যে সকল মনে করো ব্যাচমেট আছে সবার সাথেই মিলেমিশে থাকার ট্রাই করবা। দেখবা যে হয়ে যাবে বন্ধুত্ব। আরেকটা জিনিস আমি বন্ধুত্বের ক্ষেত্রে একটা জিনিস বলি সবসময়। তুমি তোমার বন্ধুর জন্য স্যাক্রিফাইস করা শিখতে হবে। তুমি একজন মানুষের জন্য তুমি যদি স্যাক্রিফাইস করতে পারো, তাহলে বন্ধুত্ব যেকোনো ধরনের বন্ধুত্বই অনেকদিন টিকে থাকে। তবে একটা জিনিস মনে রাখবা, তুমি যদি সারাক্ষণ স্যাক্রিফাইস করতে থাকো এবং তোমার যে অপর পাশের যে বন্ধু, সে যদি স্যাক্রিফাইস না করে বা তোমাকে হেল্প না করে, সে আসলে তোমার কখনো বন্ধু না। সো তোমার এই জিনিসগুলা বুঝতে হবে। সময়ের সাথে, সাথে তোমার বন্ধুত্ব অনেকের সাথে হয়ে যাবে। সো এইটা নিয়েও বেশি আ ফোকাস দেওয়ার দরকার নাই। তোমার এমনিতেই বন্ধুত্ব হয়ে যাবে অনেকের সাথে। এরপরে অনেকে বলতেছে ভাইয়া ফোন অ্যাডিকশন। একটা জিনিস বলি ভাইয়া, অ্যাডিকশন কমাইতে গেলে অন্য আরেকটা অ্যাডিকশন নিয়ে আসা দরকার। তো তোমার ফোন যেহেতু একটা খারাপ অ্যাডিকশন, তুমি ভালো একটা অ্যাডিকশন তৈরি করো। যেমন তুমি কিন্তু অনেক ইনফরমেটিভ জিনিসপাতি দেখতে পারো। তো ওই ইনফরমেটিভ জিনিসপাতি দেখতে পারো। তুমি হয়তোবা এরকম একটা জিনিস চ্যালেঞ্জ নিতে পারো যে আমি একটা নতুন কিছু শিখবো বা কোনো একটা নতুন স্কিল গ্রো করব। তুমি YouTube এই দেখো না, সমস্যা নাই তো। বাট তুমি তোমার মনে করো টেবিলের উপর লিখে রাখবা, আমি আগামী ১০ দিনের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করব। হইতে পারে না। YouTube এ কিন্তু অনেক জিনিসগুলা আছে। তাই না? অনেক ফ্রি কোর্স আছে। ওগুলা দেখবা। টার্গেট। যদি তুমি না পারো তার মানে তুমি বুঝবা যে না, হইল না। তাই না? সো নিজেকে টার্গেট দাও যে ইয়েস আগামী ১০ দিন, আগামী ১ মাসের মধ্যে আমি এই কোর্সটা শিখে ফেলবো। সো তুমি আরেকটা অ্যাডিকশন এ শিফট করলা। এটা কিন্তু ভালো একটা অ্যাডিকশন। ঠিক আছে? নাফিজ আহমেদ জিজ্ঞেস করতেছে ভাইয়া প্রেম করা যাবে কিনা কলেজে? এখন নাফিজ তোকে একটা কথা বলি। দেখ, হাজার মানুষ আশেপাশে মনে কর করতেছে, যাই মন চায় করুক। এখন তোকে আমি আরেকটা প্রশ্ন করি। তোর বন্ধু-বান্ধব সবাই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। ঐদিন যদি তুই শুনস যে তোর চান্স হয় নাই, তোর এইটা ভালো লাগবে নাকি চান্স পাইলে বেশি ভাল লাগবে সেটা তুই বল। সহজ কথা। তুই চাইতেছিস যেই জিনিসটার কথা বললি, এখন এই জিনিসটার বদলে তোর পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স হইল না। তখন কি তোর কাছে ভাল লাগবে? ভাল লাগবে না। বিশ্বাস কর ভাল লাগবে না। এই জিনিসটা কোনো ক্ষেত্রেই ভালো লাগে না। ওই সময়টায় কি পরিমাণ চাপ অনুভূত হয় সেটা তুই আসলে নিজেও এখনো টের পাস নাই। যদি কোনো কারণে দেখবি যে তোর বন্ধু-বান্ধবদের সবার চান্স হয়ে গেছে, তুই একমাত্র খালি পিছায়া পইড়া গেছিস, তখন দেখবি যে জীবনটা অন্যরকম। তখন তোর ওই
কোনো বন্ধু-বান্ধবী তোর আর ঐরকম বন্ধু-বান্ধব থাকবে না। আর যার সাথে প্রেম করবি সে তো আরো দূরের বিষয়। ঠিক আছে? সো এই সময়টাতে এই জিনিসটা থেকে দূরে থাকা জরুরি। আর অন্য যেকোনো ধরনের বদভ্যাস কলেজে করা উচিত না। তোমার এখন জীবনটা হলো শুধুমাত্র পড়াশোনা। আর সবথেকে বড় কথা বলি, তোমরা এখনো অনেকে লাকি। কারণ তোমাদের বাবা-মা এখনো যদি বেঁচে থাকে তাহলে তোমরা অবশ্যই লাকি। বিশ্বাস করো, তুমি যখন যত বড় হবা তত তুমি এটা বুঝতে পারবা যে বাবা-মার থেকে আসলে আপনজন আর কেউ নাই। এবং তাদের মতো বন্ধু-বান্ধব আর কেউ নাই। এটা আর কেউ হইতে পারে না। সো যাদের বাবা-মা এখনো বেঁচে আছে তারা অনেক লাকি। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। সো ভালো চিন্তা করবা, দেখবা যে তোমার জীবনে ভালো জিনিস হইতে থাকবে। ওকে, আমরা পরবর্তী আসলে পোল কোয়েশ্চেন এর দিকে চলে যাই। এইটা করো। ওকে, আমরা যদি এটাকে একটু অফ করি, হয়ে গেছে সি নাম্বারটা। তাই না? ইনপুট সংখ্যা ৪ হলে তার মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে হলো কত? 16। কার জন্য? ডিকোডারের জন্য। ডিকোডারের উল্টা হয়। তার মানে এই যে 16। ওকে। পরের প্রশ্নটা তোমাদের সামনে চলে আসতেছে। কোনটি ডিকোডার ব্যবহার করা হয়? দেখি বলো এটা। বলছে কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়? দেখি কতজন পারো। ওকে। উম দেখতে পাচ্ছি যে 32%। এটা কিন্তু পাওয়া উচিত ছিল ভাইয়া। ডিকোডার কিন্তু জিনিসটাই হলো ভাইয়া আউটপুট। ঠিক আছে? আউটপুট ডিভাইসে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? আউটপুট ডিভাইসে। সো আউটপুট ডিভাইস মানেই তোমার এই যে মনিটর বা ডিসপ্লে। বুঝতে পারছি? সো এগুলাতে ব্যবহার করা হয়। তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস ছিল। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা শিখবো জিতবো গ্রুপে জানাতে পারো। আর আজকে একটা তোমাদের পরামর্শ দেব। তোমরা অনেকে অনেক স্বপ্ন দেখো। কিন্তু একটা জিনিস আমি বলব, স্বপ্ন দেখার পাশাপাশি যে আসলে পরিশ্রম করে সেই আসল যোদ্ধা। আর যদি তুমি এইটা না হও, পরিশ্রম না করো তাহলে তুমি আসলে ঘুমন্ত অবস্থায় আছো। তো এই পরামর্শটা মেনে চলবা। দেখবা জীবনটা সুন্দর এবং তুমি সাকসেসফুল হবা। নেক্সট কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, হাসিখুশি থাকো। আসসালামু আলাইকুম।